আসসালামু আলাইকুম, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। কি অবস্থা সবার, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমাদের অনশট এমসিকিউ এর আরও একটা চ্যাপ্টার নিয়ে হাজির হয়েছি তোমাদের শুভ্র ভাইয়া। অ্যান্ড আজকে আমরা কোষ বিভাজন অধ্যায়ের মোটামুটি 90টার উপরে এমসিকিউ সলভ করব বিগত বছরগুলোতে বোর্ড পরীক্ষায়, পাশাপাশি বিভিন্ন কলেজে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। সো আমরা সময় নষ্ট না করে চলো আমরা আমাদের মেইন আলোচনায় চলে যাই। আমাদের আজকের চ্যাপ্টারের নাম হচ্ছে কোষ বিভাজন। কোষ বিভাজন এই চ্যাপ্টারটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। বোর্ড পরীক্ষায় দেখা যায় এই চ্যাপ্টার থেকে অনেক এমসিকিউ চলে আসে। তো প্রথমে বলে রাখি, এই চ্যাপ্টারটা অনেকটা এমসিকিউর জন্য অনেক কনফিউজিং একটা চ্যাপ্টার, অনেক কনফিউজিং এমসিকিউ এই চ্যাপ্টারে সাধারণত আমরা লক্ষ্য করি। বিশেষ করে মাইটোসিসের যে ধাপগুলো রয়েছে, মাইটোসিসের ধাপের মধ্যে বেশ কিছু জায়গা আছে যেখানে আসলে আমরা একটু কনফিউজড হয়ে যাই। সো যার কারণে আমি যে কাজটা করব, প্রথমে কিছু জিনিস তোমাদেরকে বলে নিব, যাতে করে তোমাদের হচ্ছে এই কনফিউশনের জায়গাগুলো ক্লিয়ার হয়। সো কনফিউশনগুলো তৈরি হয় হচ্ছে মাইটোসিসের বিভিন্ন ধাপ নিয়ে। তো মাইটোসিসের যে ধাপগুলো আছে, প্রথম যে ধাপটার নাম হচ্ছে প্রোফেজ, পরের ধাপের নাম হচ্ছে প্রো মেটাফেজ, পরের ধাপের নাম হচ্ছে অ্যানাফেজ, অতঃপর আমরা পাবো হচ্ছে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, সরি আমি একটু ভুল লিখছি। প্রোফেজের পরে প্রোমেটাফেজের পরে আমরা পাবো হচ্ছে মেটাফেজ। মেটাফেজ মেটাফেজের পরে আমরা যে ধাপটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের অ্যানাফেজ ধাপ। এবং সর্বশেষে আমাদের ধাপটা হচ্ছে টেলোফেজ। তো এই ধাপগুলোর মধ্যে মেজর কিছু চেঞ্জেস হয়। এবং প্রথমে বলে রাখি, এই ধাপগুলা কিন্তু একটা ক্রমাগত ধাপ। এগুলো কিন্তু কোনো এমন না যে প্রোফেজ হলো, থেমে গেল, প্রোমেটাফেজ, তারপর আবার থামলো মেটাফেজ, তারপর আবার থামলো অ্যানাফেজ, এরকম না। কিন্তু একটানা কিন্তু কোষটা বিভাজিত হতে থাকে এবং তার মধ্যে থেকে ধাপে ধাপে আমরা এগুলাকে দেখানোর চেষ্টা করছি যাতে এই জিনিসগুলো সহজ হয়। সো এই বিষয়গুলোর মধ্যে কি কি ঘটে আমি একটু সহজে যদি বলে দিই। প্রোফেজে যা ঘটবে মনে রাখবা, টেলোফেজে তার উল্টা ঘটবে। প্রোফেজে যা ঘটবে, টেলোফেজে ঠিক তার উল্টা ঘটনা ঘটবে। এই জিনিসটা কিন্তু প্রথমে আমাদের একটু জেনে রাখতে হবে। প্রোফেজে যা ঘটবে তার উল্টা ঘটনা ঘটবে হচ্ছে টেলোফেজে। প্রোফেজে যেটা হবে, নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস বিলুপ্ত হওয়া শুরু করবে এবং ধরা হয়ে থাকে নিউক্লিওলাস পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়। প্রোমেটাফেজের ধাপে যেটা শুরু হবে সেটা হচ্ছে স্পিন্ডল যন্ত্র গঠন করা শুরু করবে এবং এই যে নিউক্লিয়াস আর নিউক্লিয়ার মেমব্রেন পুরাপুরি বিলুপ্ত হয়ে যাবে। এখানে সে পুরাপুরি কি হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। আচ্ছা, মেটাফেজ ধাপে যে বিশেষ ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে মেটাকাইনেসিস, অর্থাৎ যে ক্রোমোজোমগুলো আছে সেই ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চল বরাবর কি হবে, একই জায়গায় আসবে এবং এই ধাপে এসে সর্বাধিক খাটোমোটা হয়। এই ধাপে এসে কি হয়, সর্বাধিক খাটো মোটা হবে। কারা? ক্রোমোজোমগুলা এই ধাপে এসে কি হবে, সর্বাধিক খাটো এবং মোটা হবে, যাতে করে এদেরকে খুব সুন্দর করে স্পষ্ট করে দেখা যায়। আচ্ছা, তাই খাটো মোটা হওয়ার ঘটনাটা কিন্তু এই প্রোফেজ ধাপ থেকেই শুরু হয়। প্রোফেজ ধাপ থেকে কিন্তু পানি ত্যাগ করে খাটো মোটা হয় এবং মেটাফেজ ধাপে যে সর্বাধিক খাটো মোটা হয়ে যায়। আচ্ছা, তারপরে আসে অ্যানাফেজ ধাপের মধ্যে সব থেকে বেশি যে ঘটনাটা আমরা খেয়াল করি সেটা VLJI, অর্থাৎ মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক ক্রোমোজোম এখানে আমরা লক্ষ্য করি। আরেকটা ঘটনা ঘটে, এই ধাপে এসেই কিন্তু আমরা অপত্য ক্রোমোজোম পেয়ে যাই। অপত্য ক্রোমোজোম যেটাকে বলি, সেই অপত্য ক্রোমোজোমটা কিন্তু আমরা এই ধাপে এসেই পাই। অনেকে কিন্তু এখানে কনফিউজ থাকে, অনেকে মনে করে যে মেটাফেজ ধাপে এসে অপত্য ক্রোমোজোম হয়, অনেকে মনে করে অ্যানাফেজ ধাপে হয়। আসলে পুরোপুরি নতুন ক্রোমোজোমগুলো কিন্তু কোথায় পায়, এই অ্যানাফেজ ধাপ, যেটা এই অ্যানাফেজ ধাপে এসে কিন্তু নতুন ক্রোমোজোমগুলো কিন্তু পাওয়া যায়। এটা একটু আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় একটু আমরা খেয়াল করি, প্রোফেজ ধাপে যেটা হয়, প্রোফেজ ধাপে হচ্ছে ক্রোমোজোমগুলো ক্রোমাটিডে পরিণত হয়, অর্থাৎ এই যে সেন্ট্রোমিয়ার, এই সেন্ট্রোমিয়ার ব্যতীত এরা লম্বালম্বি দুটো ভাগে ভাগ হয়ে যায় এবং তাদের দুটো ক্রোমাটিড দেখা যায়। এই ঘটনাটা কিন্তু প্রোফেজ ধাপেই হয়ে যায়। এটা কোথায় হয়ে যায়, প্রোফেজ ধাপেই কিন্তু হয়ে যায়। প্রো মেটাফেজ ধাপে এসে এটা পরিপূর্ণভাবে আমরা দেখতে পারি। হ্যাঁ, প্রোফেজ ধাপে কিন্তু লম্বালম্বি ভাগ হয়ে কিন্তু সেন্ট্রোমিয়ার ব্যতীত ভাগ হবে। আর মেটাফেজ ধাপে যেটা হবে, মেটাফেজ ধাপে সেন্ট্রিওলের বিভক্তি ঘটবে। মেটাফেজ ধাপে এসে শেষের দিকে কিন্তু সেন্ট্রিওলের বিভক্তি ঘটবে, অর্থাৎ
ভুল বললাম, এই যে মাঝখানে যে সেন্ট্রোমিয়ার, এই সেন্ট্রিওল না সেন্ট্রোমিয়ার, এই সেন্ট্রোমিয়ারের বিভক্তিটা কিন্তু মাঝ বরাবর যেটা হবে সেটা কিন্তু মেটাফেজ ধাপে হবে, কিন্তু পুরোপুরি ক্রোমোজোম দুটো কিন্তু আলাদা হবে না, দুটো ক্রোমোজোম কিন্তু আলাদা হবে না, দুটো ক্রোমোজোম আলাদা হবে কিন্তু এই অ্যানাফেজ ধাপে। এবং অ্যানাফেজ ধাপে আরেকটা জিনিস যেটা ঘটবে সেটা হচ্ছে মেরুমুখী চলন। অ্যানাফেজ ধাপে একটা যেটা ঘটবে সেটা হচ্ছে মেরুমুখী চলন, মেরুমুখী চলন, মেরুমুখী চলন। এবং যেখানে মেরুমুখী চলনে সেন্ট্রোমিয়ারটা অগ্রগামী থাকবে, বাহুগুলা অনুগামী হবে, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। টেলোফেজ ধাপে কি হবে, সহজ বাংলায় অপোজিট অফ প্রোফেজ। আরেকটু যদি সুন্দর করে বলি, অপোজিট অফ প্রোমেটাফেজের ঘটনাটা ঘটে। এই ধাপে এসে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস আবার আসবে, স্পিন্ডল যন্ত্র যেটা তৈরি হয়েছিল সেই স্পিন্ডল যন্ত্রের বিলুপ্তি হয়ে যাবে, ঠিক আছে। মাঝখান থেকে আস্তে 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 এটা সাইটোকাইনেসিসের দিকে অগ্রসর হবে। একটা কথা মাথায় রাখবা, স্পিন্ডল যন্ত্র কিন্তু তৈরি পুরাপুরি হয়ে যায় প্রোমেটাফেজ ধাপে, কিন্তু স্পিন্ডল যন্ত্র তৈরির সূচনাটা কিন্তু এই প্রোফেজ ধাপে হয়। প্রোফেজ ধাপেই কিন্তু স্পিন্ডল যন্ত্র তৈরি হওয়ার সূচনাটা কিন্তু হয়ে যায়। বুঝতে পেরেছো? সো এই কথাগুলো একটু মাথায় রাখতে হবে। এগুলো যদি আমরা মাথায় রাখতে হবে তাহলে আমরা সামনে আগাতে পারবো। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে ঘটনাগুলো ঘটছে এগুলো কিন্তু নিউক্লিয়াসের বিভাজন, এরপরে সাইটোপ্লাজমের বিভাজন হবে, যেটাকে আমরা কি বলবো, সাইটোকাইনেসিস বলবো। তাহলে এগুলো হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, ক্যারিওকাইনেসিস, এরপরে হবে সাইটোকাইনেসিস। তার আগে আবার কি হয়েছিল, তার আগে হয়েছিল কোষ চক্র, তার আগে হয়েছিল কোষ চক্রের ইন্টারফেস। এই ইন্টারফেস নিয়ে আমাদের আলোচনা আছে, সেগুলোতে আমরা আস্তে আস্তে যাব। এই জিনিসগুলো একটু আমরা আগে ক্লিয়ার করে নিলাম। আমি আমার পেনের কালারটা চেঞ্জ করে নিয়েছি, অনেকেই বলছিল যে পেনের কালারটা দেখা যাচ্ছিল না, আমার আসলে ভুল হয়েছিল, আমি নীল কালারটা না ব্যবহার করে লাল কালিটা ব্যবহার করলে বা কালো কালি ব্যবহার করলে এটা হতো। সো আই থিঙ্ক এখন কালার নিয়ে কোনো প্রবলেম তোমাদের হচ্ছে না। সো এই বেসিক কমন সেন্সগুলো তোমাদের আমি আগে আলোচনা করে নিলাম। এখন চলো আমরা কোশ্চেনে চলে যাই। সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলে? সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলে দেখো, ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, মেটাকাইনেসিস একটু আগে বলছি বিষুবীয় অঞ্চলে পর্যন্ত যাওয়াকে মেলা হয় মেটাকাইনেসিস। ডায়াকাইনেসিস এটা হচ্ছে মিউসিস কোষ বিভাজনের প্রোফেজ এর উপর একটা ধাপ হচ্ছে ডায়াকাইনেসিস। আনসারটা হবে সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিসকে বলা হয় হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলা হয়, সাইটোকাইনেসিস বলা হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন, কোষ বিভাজন কে আবিষ্কার করেন? আচ্ছা, ওয়াল্টার ফ্লেমিং সর্বপ্রথম কোষ বিভাজনটাকে পর্যবেক্ষণ করেন। তাহলে এটা হচ্ছে আমরা একদম ডাইরেক্ট কোশ্চেন আনসার, এটা মুখস্থের একটা জিনিস। ওয়াল্টার ফ্লেমিং সর্বপ্রথমে কোষ বিভাজনটা লক্ষ্য করেন। ওয়াল্টার ফ্লেমিং কোথায় কোষ বিভাজনটা লক্ষ্য করেন, কোন কোষে সর্বপ্রথমে কোষ বিভাজনটা লক্ষ্য করেন, সেটা তোমাদের কাছে কোশ্চেন থাকবে, তোমরা কমেন্টে সেটার আনসার দাও যে আসলে ওয়াল্টার ফ্লেমিং কোথায় সর্বপ্রথম কোষ বিভাজনটাকে পর্যবেক্ষণ করেছেন, সেই আনসারটা তোমরা কমেন্টে দিবে আমাকে। ওকে, 2 নম্বর কোশ্চেনের আনসার। দেন তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি ৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র একজন পরীক্ষার্থী চান্স পায়। এইচএসসি 22 ব্যাচের ভার্সিটি ডিমান্ডদের তাই প্রস্তুতি হরতাল চাই শক্তিশালী। আমরা ছাত্রছাত্রীদের মধ্যে সবচেয়ে পছন্দের টিচার প্যানেল নিয়ে এইবার তৈরি করেছি আমাদের ভার্সিটি প্লাস গুচ্ছ অ্যাডমিশন প্রাইভেট প্রোগ্রাম 2022। 21 ব্যাচে আমরা 13,000-এর অধিক শিক্ষার্থীকে ভার্সিটি প্লাস গুচ্ছের প্রস্তুতিকে শক্ত করার জন্য পড়িয়েছি। এত হাজার স্টুডেন্টের ভরসার জায়গায় থেকে আমরা প্রতিনিয়ত আমাদের লেকচার নিয়ে কাজ করেছি, যার অভিজ্ঞতা 22 ব্যাচকে গোছানো প্রস্তুতি দেওয়ার জন্য যথেষ্ট। 140টি লাইভ ইন্টারেক্টিভ ক্লাসের মাধ্যমে সম্পূর্ণ হবে ভার্সিটি অ্যাডমিশনের পূর্ণাঙ্গ প্রস্তুতি। আর এবারের ক্লাসগুলো ওয়েবসাইটে হওয়ায় ডিস্ট্রাকশনের কোনো সুযোগ নেই। লাইভ ক্লাসগুলোতেও পরীক্ষা দেওয়ার ব্যবস্থা থাকছে এবার, যেন পরীক্ষায় আসার মতো সকল প্রশ্ন ক্লাসের মধ্যেই পপ কুইজ আকারে তোমরা সমাধান করতে পারো। প্রতি চ্যাপ্টার পড়ানোর শেষে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ব্যাংক প্রদান এবং প্রতি চ্যাপ্টারের প্র্যাকটিস এক্সাম তো থাকছেই। ভার্সিটি অ্যাডমিশনে যেহেতু বাংলাদেশের একটা বড় অংশ আমাদের কাছে পড়ে, তাই নিজেদের মধ্যে পরামর্শ এবং প্রবলেম সলভিং এর জন্য থাকবে ডেডিকেটেড ডিসকাশন গ্রুপ। কোর্স জুড়ে আমাদের নেয়া গাইডলাইন সেশন থাকবে, যা তোমাদেরকে মোটিভেটেড রেখে সঠিক স্ট্র্যাটেজি অবলম্বন করে এগিয়ে যেতে সাহায্য করবে। তাই যাদের সত্যিকারের চান্স পাওয়ার সদিচ্ছা আছে এবং যেভাবে বলবো সেভাবে পরিশ্রম করার মেন্টালিটি থাকবে, কেবল তারাই এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারে। সৎ পরিশ্রম আর এই কোর্সের কন্টেন্ট, এই দুই যথেষ্ট যে কোনো শিক্ষার্থীর ভার্সিটি অ্যাডমিশন যুদ্ধ জয় করার জন্য। চলো আমরা পরের কোশ্চেনে চলে যাই। পরের যে কোশ্চেনটা হচ্ছে, কোষ চক্রের কোন পর্যায়ে ডিএনএ অনুলিপন হয়? কোষ চক্রের কোন পর্যায়ে ডিএনএ অনুলিপন হয়? তাহলে কোষ চক্রে চলে গেছে। এখন চলো আমি প্রতিবার না বুঝিয়ে প্রথমে আমি একবার একটু বুঝাই দিই পুরো কোষ চক্রটা। এই ধরো একটা কোষের লাইফ সাইকেল,
একটা কোষের পুরো লাইফ সাইকেলটা আমি এখানে দিলাম, যার মধ্যে সামান্য একটু অংশ, সামান্য একটু সময় সে বিভাজিত হবে, অল্প একটু সময় সে বিভাজিত হবে, সেটা হচ্ছে 5 থেকে 10% টাইম। এবং এইটুকু টাইমকে আমরা বলি হচ্ছে এম ফেজ। এটাকে আমি কি বলি? এম ফেজ। এটাকে তোমরা মাইটোটিক ফেজও বলতে পারো বা বিভাজন দশাও বলতে পারো। এইখানেই ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস উভয়ই কিন্তু এখানে ঘটে যাবে। তাছাড়া বাকি যে 90 থেকে 95% টাইম থাকবে, বাকি যে 90 থেকে 95% টাইম থাকবে, এই টাইমটাকে আমরা বলবো ইন্টারফেস। এই টাইমটাকে আমরা কি বলবো? এই টাইমটাকে আমরা বলবো হচ্ছে ইন্টারফেস, প্রস্তুতিমূলক দশা বা মধ্যবর্তী দশা, প্রস্তুতিমূলক দশা বা মধ্যবর্তী দশা। এর মধ্যে আবার আমরা কি করতে পারি? এর মধ্যে আবার আমরা দুইটা অংশে ভাগ করতে পারি। একটা অংশ যেটাকে আমরা G1 ফেজ বলবো, যেখানে 30 থেকে 40% টাইম ব্যবহার হবে। আরেকটা অংশ যেটাকে আমরা এস ফেজ বলবো, এস ফেজে আমার 30 থেকে 50%, কোনো জায়গায় আবার 40 থেকে 50 উল্লেখ আছে, দুইটা আমরা জেনে নেই। সব থেকে বেশি সময় এখানে ব্যবহৃত হবে। আর সবশেষে আছে G2 ফেজ, G2 ফেজে 10 থেকে 20% টাইম অতিবাহিত হবে। এই হচ্ছে আমার ইন্টারফেজের বিভিন্ন অবস্থা। ইন্টারফেজে এই জিনিসগুলা ঘটে থাকে। সো এখন একটু বেশ খেয়াল করো, এই যে G1 ফেজ, G1 ফেজ আসলে কি হয়? G1 ফেজে এসে এইখানে সবার প্রথমে হচ্ছে সাইক্লিন, এইখানে সবার প্রথমে এসে সাইক্লিন সিডিকে যৌগ তৈরি হয়, যেটা কোষ চক্রকে নিয়ন্ত্রণ করে। বেশ কয়েক রকমের সাইক্লিন যৌগ আছে, তো সাইক্লিন সিডিকেটাই প্রথমে আসে। তারপরে কি আসে? তারপরে আসে হচ্ছে গ্রোথ ফ্যাক্টর। গ্রোথ ফ্যাক্টর লাগে কোষটাকে বড় করার জন্য, কারণ কোষ তো প্রথমে ছোট থাকে, এটাকে তো বড় করতে হবে। তো এখানে গ্রোথ ফ্যাক্টর থাকবে, এখানে এটিপি থাকবে, এটিপি তৈরি করার জন্য যা যা দরকার, এবং বিভিন্ন রকমের কাঁচামাল থাকবে। কাঁচামালটা কেন? তোমাকে সামনে এটিপি তৈরি করতে হবে, তোমাকে সামনে ডিএনএ তৈরি করতে হবে, তোমাকে সামনে আরএনএ তৈরি করতে হবে। এগুলোর কাঁচামালটা G1 ধাপে তৈরি করা হয়। এস ফেজে কি হয়? এস ফেজে হচ্ছে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়, যেটাকে আমরা সিনথেসিস ফেজ বলে থাকি। এই ধাপে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়, বা যেটাকে আমরা ডিএনএ রেপ্লিকেশন বলে থাকি, ডিএনএ রেপ্লিকেশন হয়। G2 ফেজে কি হয়? G2 ফেজে এমপিএফ, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর আসে। ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর এসে বলে কোষটা এখন ম্যাচিউর হয়ে গেছে, এখন কোষটাকে দিয়ে কি করা সম্ভব? এখন কোষটাকে হচ্ছে বিভাজন করা সম্ভব। ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর আসবে এবং মাইক্রোটিবিউল আসবে। মাইক্রোটিবিউলস এসে কোষের স্পিন্ডল যন্ত্র ইত্যাদি ইত্যাদি যা যা তৈরি করা দরকার, সেই জিনিসগুলো তৈরি করার কাজে ব্যবহৃত হবে। এবং কোষ প্লেট তৈরি করার যা যা দরকার, সর্বশেষ যা যা দরকার সবগুলো হবে। এবং এমপিএফ, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর এসে বলবে যে কোষটা এখন ম্যাচিউরড হয়ে গেছে, একে এখন প্রমোট করা যায় কিসের জন্য? বিভাজন হওয়ার জন্য। তো এই কয়টা জিনিস এটা আমাদের মাথায় রাখতে হবে। এই কয়টা জিনিস যদি আমরা মাথায় রাখি, তাহলে এখন দেখো, এখন আমাদের এই কোষ চক্র রিলেটেড জিনিসগুলো কিন্তু আনসার করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। কোষ চক্রের কোন পর্যায়ে ডিএনএ অনুলিপন হয়, তাহলে আমরা কিন্তু এখন খুব সহজে আনসার করে ফেলতে পারতেছি। কোষ চক্রের এস ফেজে ডিএনএ অনুলিপন হয়, কারণ একটু আগে কিন্তু আমরা এটা দেখলাম যে এস ফেজে ডিএনএ অনুলিপনটা হয়ে থাকে। পরের প্রশ্ন, মাইটোসিসের নিউক্লিয়াসের প্রস্তুতিমূলক পর্যায়ে কোনটা? মাইটোসিসের নিউক্লিয়াসের প্রস্তুতিমূলক পর্যায়ে হচ্ছে ইন্টারফেজ, যেটা আমরা একটু আগে দেখে আসলাম যে ইন্টারফেজে 90 থেকে 95% টাইম অতিবাহিত হয়। এবং এইখানে আমরা গ্যাপ 1 ফেজ পেয়েছি, এখানে আমরা এস ফেজ পেয়েছি, এখানে আমরা গ্যাপ 2 ফেজ পেয়েছি। ওকে, তাহলে এই প্রশ্নটা আমরা আনসার করে ফেললাম। পরের প্রশ্ন আমরা চলে যাই, কোষ চক্রের কোন পর্যায়ে ডিএনএ সংশ্লেষণ হয়? কোষ পর্যায়ের এস পর্যায়ে ডিএনএ সংশ্লেষণ হয়, একই প্রশ্ন। আচ্ছা, আজকে বোর্ড কোশ্চেন কোন জায়গায় কোনটা আসে একটু লেখা নাই, এটা এডিট করার সময় চলে গিয়েছে, আই গেস এটা তোমাদের জন্য প্রবলেম হবে না। পরের প্রশ্ন চলে যাই আমরা, কোষ চক্রের বিরাম 1 বা G1 ফেজে অতিবাহিত সময়ের পরিমাণ কত? আমরা একটু আগে কিন্তু এটা আনসার করেছি। বিরাম ফেজ বা G1 ফেজে কোষ চক্রের অতিবাহিত সময় হচ্ছে 30 থেকে 40%। 30 থেকে 40% সময় কিন্তু সে ব্যয় করে G1 ফেজে। G2 ফেজে 40 থেকে 50%, কোনো জায়গায় আবার 30 থেকে 50% লেখা আছে, এবং যেটা এস ফেজে, এবং G2 ফেজে হচ্ছে 10 থেকে 20% টাইম অতিবাহিত হয়ে থাকে। পরের প্রশ্ন আমরা চলে যাই। পরের প্রশ্নটা হচ্ছে, কোষ চক্র প্রবর্তিত হয় কত সালে? কোষ চক্র কত সালে প্রবর্তিত হয়? আচ্ছা, এইরকম সাল টাইপের যে প্রশ্নগুলো আছে, এই সাল টাইপের প্রশ্নগুলো আমাদের অনেকের ক্ষেত্রে কিন্তু আমরা এই জায়গায় কনফিউজড হয়ে যাই, এই জায়গায় আমরা মনে রাখতে পারি না। আমরা অনেকে এভাবেও ভাবি যে আমরা কতগুলো সাল মুখস্থ করবো, কতগুলো সাল আমরা মুখস্থ করে পারবো। সবগুলো সাল মুখস্থ করার প্রয়োজন নেই, কিছু বিশেষ বিশেষ সাল আছে। কোষ চক্র খুব বিশেষ একটা আবিষ্কার, এবং এটার আবিষ্কারের সালটা হচ্ছে 1953 সাল। 1953 সালে কি আবিষ্কার করা হয়েছে? কোষ চক্র আবিষ্কার করা হয়েছে, এবং এটা কি আবিষ্কার করেছে? হাওয়ার্ড এবং প্যাল্ক। হাওয়ার্ড এবং প্যাল্ক এই কোষ চক্রটা কি করেছেন? আবিষ্কার করেছেন, হাওয়ার্ড এবং প্যাল্ক। ওকে,
পরে প্রশ্ন, G2 দশায় সময়কাল কত? সেম একই প্রশ্ন, 30 থেকে 50%। সরি 30 থেকে 50% না, G2 হচ্ছে সর্বশেষ ধাপ, 10 থেকে 20%। G2 ধাপে কত? 10 থেকে 20% টাইম অতিবাহিত হয় G2 ধাপে, 10 থেকে 20% টাইম। পরের প্রশ্ন চলো আমরা চলে যাই, মাইটোসিসের বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায়? ক্রোমোজোমাল ড্যান্স কোন ধাপে দেখা যায়? এই প্রশ্নটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষাও আসছে। আমরা বলেছিলাম যে প্রোমেটাফেজ ধাপে হচ্ছে স্পিন্ডল যন্ত্রের সাথে কানেক্ট হয়, এবং মেটাফেজ ধাপে সবগুলা কোথায় চলে আসে? বিষুবীয় অঞ্চল বরাবর চলে আসে। তো এই বিষুবীয় অঞ্চল সজ্জিত হওয়ার সময় ক্রোমোজোমগুলো ডান্স করতে বিষুবীয় অঞ্চলে আসে। তো যে ডান্স করতে বিষুবীয় অঞ্চলে আসা, এটাকে বলা হয় ক্রোমোজোমাল ডান্স বা ক্রোমোজোমীয় নৃত্য। বিষুবীয় অঞ্চলে চলে আসলে তো মেটাফেজ ধাপ, তার আগের ধাপ কি? প্রোমেটাফেজ। তাহলে প্রোমেটাফেজ ধাপে বিষুবীয় অঞ্চলে নাচতে যেতে থাকে, যেই ঘটনাটাকে আমরা বলে থাকি কি? যে ঘটনাটাকে আমরা বলে থাকি হচ্ছে ক্রোমোজোমাল ডান্স বা ক্রোমোজোমীয় নৃত্য। পরের প্রশ্ন, নিউক্লিয়াসের বিভাজনকে কি বলে? নিউক্লিয়াসের বিভাজনকে খুব সুন্দরভাবে ক্যারিওকাইনেসিস বলে, যেটা আমরা একটু আগে এরকম টাইপের প্রশ্ন কিন্তু সলভ করেছি। পরের প্রশ্ন, নিচের কোনটিতে ক্রোমোজোম গতিপ্রাপ্ত হওয়া অর্থাৎ দুই বিপরীত মেরুর দিকে চলে যাওয়া? আমি জানি তুমি এটা আনসার করতে পারবা। দুই বিপরীত মেরুর দিকে চলে যায় হচ্ছে অ্যানাফেজ ধাপে, যেই ধাপে VLJ-I সংখ্যক দেখা যায়। গতি যখন প্রাপ্ত হয় তখন সেন্ট্রোমিয়ার গুলো অগ্রগামী হয়, বাহুগুলো অনুগামী হয়, এবং এই একমাত্র ধাপ যেই ধাপে এসে আমি দুটি অপত্য ক্রোমোজোম পুরাপুরি আমি পেয়ে যাই। পরের প্রশ্ন চলে যাই, মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ পর্যায়ে মেটাসেন্ট্রিক ক্রোমোজোমগুলোর আকৃতি নিচের কোন ইংরেজি অক্ষরের মতো হয়? দেখো মেটাসেন্ট্রিক আমি একটু আগে বলেছিলাম 4 রকমের আকৃতি হয়, VLJ-I, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। তাহলে এখানে প্রশ্ন বলেছে মেটাসেন্ট্রিক মানে আমরা বুঝতেই পারছি ভি আকৃতি লাভ করে যেটা, সেটাই হচ্ছে কি? মেটাসেন্ট্রিক। তাহলে মেটাসেন্ট্রিক ক্রোমোজোমগুলো ভি আকৃতি লাভ করে। মাইটোসিস কোষ কোন পর্যায়ে ক্রোমোজোমগুলো কোষের বিষুবতলে অবস্থান করে? বিষুবীয় অঞ্চলে কোন ধাপে অবস্থান করে? আমরা জানি বিষুবীয় অঞ্চলে কোন ধাপে অবস্থান করে? মধ্যবর্তী ধাপ, যেটা মেটাকাইনেসিস যে ধাপে হয়, অর্থাৎ মেটাফেজ ধাপে। এই ধাপের বৈশিষ্ট্য কি? এই ধাপের ক্রোমোজোমগুলো সর্বাধিক খাটো এবং মোটা হয়। স্পিন্ডল যন্ত্রে বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমে বিন্যস্ত হওয়াকে কি বলে? মেটাকাইনেসিস বলে। স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হওয়াকে কি বলা হয়? মেটাকাইনেসিস বলা হয়ে থাকে, মেটাকাইনেসিস। পরের প্রশ্ন, অ্যানাফেজ পর্যায়ে অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম দেখতে কেমন? ভি মেটাসেন্ট্রিক, এল সাবমেটাসেন্ট্রিক, জে অ্যাক্রোসেন্ট্রিক, আই টেলোসেন্ট্রিক। তাহলে কি আকৃতির হবে? জে আকৃতির হবে। তাহলে অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোমগুলো কি আকৃতির হয়ে থাকবে? অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোমগুলো হচ্ছে জে আকৃতির হয়ে থাকবে। ভি মেটাসেন্ট্রিক, এল সাবমেটাসেন্ট্রিক, জে অ্যাক্রোসেন্ট্রিক, আই টেলোসেন্ট্রিক। কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমে মেরুর দিকে গমন করে? কোন ধাপে মেরুর দিকে গমন করে? অ্যানাফেজ ধাপে মেরুর দিকে গমন করে, কারণ গতিশীলতা প্রাপ্তি হয়। দেখছো, এখন দেখবা ঘুরে ফিরে কিন্তু এই টাইপের প্রশ্নগুলো কিন্তু বারবার চলে আসবে। বুঝতে পেরেছো? পরের প্রশ্ন, মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটে? নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে। শুধু নিউক্লিওলাসের কথা যেহেতু বলেছে, তাহলে আমরা প্রোফেজ কথাই বলবো। যদি আমরা নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন উভয়ের কথাই বলি, তাহলে হচ্ছে প্রোমেটাফেজ। আর কোন ধাপে একদমই দেখা যায় না, তাহলে সেটা হচ্ছে মেটাফেজ। তাহলে প্রথমে নিউক্লিওলাসের বিলুপ্তি প্রোফেজে হয়ে যায়, নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেন উভয়ের বিলুপ্তি ঘটে প্রোমেটাফেজ ধাপে। মেটাফেজ ধাপে কোনো কিছুরই চিহ্ন আর থাকে না, আর দেখা যায় না। ওকে, পরের প্রশ্ন, মাইটোসিস কোষ বিভাজনে ক্রোমোজোমের দ্বিত্বন হয় কোন পর্যায়ে? ক্রোমোজোম দুই ভাগে পুরোপুরি ভাগ হয়ে যায়, অ্যানাফেজ ধাপে, যেটা আমি তোমাদেরকে বারবার বলতেছিলাম। অ্যানাফেজ ধাপে কিন্তু নতুন দুইটা অপত্য ক্রোমোজোম আমরা পেয়ে থাকি। পরের প্রশ্ন, কোষ বিভাজনের কোন দশায় স্পিন্ডল যন্ত্র অদৃশ্য হয়ে যায়? যে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়েছিল প্রোমেটাফেজ ধাপে, যে স্পিন্ডল যন্ত্র তৈরি হওয়ার সূচনা হয়েছিল প্রোফেজ ধাপে, সেই স্পিন্ডল যন্ত্রের পুরোপুরি বিলুপ্তি ঘটে যাবে এদের অপোজিট ধাপ, অর্থাৎ টেলোফেজ ধাপে। টেলোফেজ ধাপে কিন্তু অপোজিট ঘটনাটা ঘটে, উল্টা ঘটনাটা ঘটে। পরের প্রশ্ন, ক্রোমোজোমের সর্বাধিক খাটো মোটা হয় কোন ধাপে? মেটাফেজ ধাপে। যে কথাটা আমি তোমাদেরকে বারবার বলে আসতেছি, মেটাফেজ ধাপে সর্বাধিক খাটো এবং মোটা হয়। পরের প্রশ্ন, কোনটি প্রকৃত কোষী জীবদেহে গঠনের কোষ বিভাজন? প্রকৃত কোষী জীবদেহ গঠনের, জীবদেহ গঠনের কোষ বিভাজন বলছে, অর্থাৎ জীবদেহ গঠন করে, অর্থাৎ কোষ বিভাজনের কাছ থেকে প্রশ্নটা এসেছে, এবং প্রশ্নটার আনসারটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজনের কারণে কিন্তু জীবদেহ গঠন হয়। আমার
কোটের গায়ে লেগে এখানে টিক চিহ্ন হয়ে যাচ্ছে বারবার। পরে প্রশ্ন, নিচের কোনটি সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম আকৃতির? সাবমেটাসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, তাহলে ভি এল, তাহলে আনসারটা কি হবে? এল। এলটা কি আকৃতির? সাবমেটাসেন্ট্রিক আকৃতির। পরের প্রশ্ন, মাইটোসিসের কোন পর্যায়ে ক্রোমোজোমগুলোকে ইংরেজি বিভিন্ন অক্ষরের মতো দেখা যায়? আনসারটা হবে অ্যানাফেজ ধাপে। অ্যানাফেজ ধাপে এসে কিন্তু গতিপ্রাপ্ত হয় এবং তখনই এদেরকে ভি এল জে আই আকারে চিহ্নিত করা যায়। পরের প্রশ্ন, কোষ বিভাজনের কোন ধাপে নিউক্লিয়াস ও নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটে? পুরোপুরি বিলুপ্ত ঘটে যায় প্রোমেটাফেজ ধাপে। আমি আবারও বলছি, প্রোফেজ ধাপে নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে, প্রোমেটাফেজ ধাপে নিউক্লিওলাস নিউক্লিয়ার মেমব্রেন উভয়েরই বিলুপ্তি ঘটে, মেটাফেজ ধাপে আর কোনো কিছুই পুরোপুরি আর দেখা যায় না। বুঝতে পেরেছো? সেন্ট্রোমিয়ার কোন তন্তুর সাথে যুক্ত থাকে? সেন্ট্রোমিয়ার যুক্ত থাকে হচ্ছে স্পিন্ডল তন্তুর সাথে। স্পিন্ডল তন্তুর সাথে। এখন এখানে আবার একটা কোশ্চেন আসতে পারে, যে স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত থাকে সেটাকে কিন্তু আবার ট্র্যাকশন তন্তু বলা হয়, ওইটাকে কিন্তু আবার ট্র্যাকশন তন্তু বলা হয়। তাহলে কনফিউজড হওয়া যাবে না, আনসার দুটোই হয় কিন্তু, আসলে দুটোই কিন্তু এখানে আনসারটা হতে পারে। সেন্ট্রোমিয়ারের পূর্ণ বিভাজন ঘটে কোন ধাপে? সেন্ট্রোমিয়ার কোন ধাপে পুরাপুরি বিভক্ত হয়ে যায়? আচ্ছা, এই যে আসলো আরেকটা কনফিউজিং একটা এমসিকিউ, সেন্ট্রোমিয়ার কোন ধাপে পুরাপুরি বিভক্ত হয়ে যায়। এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে এটা আমরা মেটাফেজ দেই, কারণ মেটাফেজ ধাপে পুরাপুরি বিভক্ত হয়ে গেছে। আবার অনেকে ভাবতে পারে পুরাপুরি বিভক্ত হলে তো অপত্য ক্রোমোজোম হয় নাই। মাথায় রাখবা ভাই, সেন্ট্রোমিয়ারের যা ভাগ হয়ে যাওয়ার তা মেটাফেজ ধাপে হয়ে যাবে। সেন্ট্রোমিয়ারের যা ভাগ হওয়ার সে মেটাফেজ ধাপে হয়ে যাবে, কিন্তু ক্রোমোজোম দুটো আলাদা হবে হচ্ছে অ্যানাফেজ ধাপে। এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে সেন্ট্রোমিয়ারের যা বিভক্তি হওয়ার মেটাফেজ ধাপে হবে, দুটো ক্রোমোজোম আলাদা হয়ে যাবে কোন ধাপে? দুটো ক্রোমোজোম আলাদা হয়ে যাবে হচ্ছে অ্যানাফেজ ধাপে। নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেন সৃষ্টি হয় কোন ধাপে? সেম টেলোফেজ ধাপে, যে ধাপে সবকিছু আবার পুনরায় নতুন করে তৈরি হয়, পুরোপুরি প্রোফেজের উল্টা হয়। মাইটোসিসের অ্যানাফেজের বৈশিষ্ট্য, একটু বহুপদী সমাপ্তি সূচক জিনিস আমরা দেখতেছি। মাইটোসিসের অ্যানাফেজের বৈশিষ্ট্য, অ্যানাফেজে ক্রোমোজোম অপত্য ক্রোমোজোম তৈরি হয়, ট্রু। অপত্য ক্রোমোজোমগুলো মেরুমুখী চলতে শুরু করে, ট্রু। নিউক্লিওলাস ও নিউক্লিয়ার এনভেলপের উপস্থিত না, এরা থাকে না, এটা থাকে হচ্ছে টেলোফেজ ধাপে। তাহলে আনসার হবে 1 এবং 2। আনসার হবে কি? 1 এবং 2। পরের প্রশ্ন, জীবের জীবন চক্রের জন্য মাইটোসিস প্রয়োজন কারণ এটি জাইগোটকে ভ্রূণে পরিণত করে। ইয়েস, জাইগোটের পরে যা বিভাজন হয় তা মাইটোসিসের কারণেই হয়। এটি জনন কোষ উৎপন্ন করে না, জনন কোষ উৎপন্ন করে মিওসিস। হ্যাপ্লয়েড কোষ যেটা শুক্রাণু নির্মাণ মিওসিস তৈরি করে, এটি বৃদ্ধি সাধন করে, ট্রু। তাহলে আনসার হবে 1 এবং 3। আনসার হবে 1 এবং 3। পরের প্রশ্ন, উদ্দীপকটি খেয়াল করো। 2n থেকে দুটো 2n তৈরি হয়েছে, তার মানে এটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। এটা দেহকোষে ঘটে, জনন কোষে ঘটে না, জননাঙ্গে ঘটে, জননাঙ্গের বৃদ্ধি সাধনের জন্য। তাহলে এটার আনসার হচ্ছে 1 আর 3। এখানে কিন্তু কনফিউজড হওয়া যাবে না। মাইটোসিস কোষ বিভাজনটা ঘটে সাধারণত দেহকোষে দেহের বৃদ্ধির জন্য। দেহের বৃদ্ধি বলতে কি? জননাঙ্গের বৃদ্ধি হতে পারে। জননাঙ্গ দেখে কিন্তু মিওসিস দেখানো যাবে না। যখনই জনন মাতৃকোষ শব্দটা আসবে, জনন মাতৃকোষ, শুধুমাত্র সেইখানেই যে আমি কি করব? সেখানে যে আমি মিওসিস ব্যবহার করবো, আদারওয়াইজ আমি মাইটোসিসের দিকেই থাকবো। মিওসিসের ক্ষেত্র কিন্তু খুবই কম, শুধুমাত্র জনন মাতৃকোষের বিভাজন মিওসিস। পরের প্রশ্ন, ইন্টারফেজ দশায় কোনটি ঘটে? ইন্টারফেজ মধ্যবর্তী দশা। ডিএনএ প্রতিলিপন হয় এস ফেজে, তাহলে এটা রাইট। মাইক্রোটিবিউল সৃষ্টি হয় G2 ফেজে, তাহলে এটা রাইট। এটিপি তৈরি হয় না, এটিপি তৈরি হয়, আসলে তৈরি হয় এটিপি নট এডিপি। তাহলে আনসার হবে 1 আর 2। আনসার হবে 1 এবং 2। আনসার হবে 1 এবং 2 অর্থাৎ গ। পরের প্রশ্ন, অনিয়ন্ত্রিত মাইটোসিসের কুফল টিউমার এবং ক্যান্সার। তাহলে টিউমার হবে, ক্যান্সার হবে, যক্ষ্মা হবে না। তাহলে আনসার হবে 1 আর 3 অর্থাৎ গ। অনিয়ন্ত্রিত কোষ বিভাজন, অনিয়ন্ত্রিত কোষ বিভাজনে কি হয়? P53 নামক যে প্রোটিনটা আছে, এই P53 প্রোটিনটা ডিফেক্ট হয়ে যায় এবং এটা ডিফেক্ট হওয়ার কারণে কোষ বিভাজনের নিয়ন্ত্রণ হারিয়ে যায়। E6 E7 ইত্যাদি জিন আসে, যার কারণে অনিয়ন্ত্রিতভাবে কোষ বিভাজন চলতে থাকে, যার কারণে টিউমার হয় এবং সেখানে ক্যান্সারের জিন থাকলে ক্যান্সারও হয়ে যায়। পরের প্রশ্ন, মাইটোসিসের মেটাফেজ দশায় ক্রোমোজোমগুলো সর্বাধিক খাটো মোটা হয়, বিষুবীয় অঞ্চলে থাকে, মেটাসাইনেসিস ঘটে, ট্রু। মাইটোসিসের মেটাফেজ দশায় ক্রোমোজোমগুলো প্রত্যেকটা জিনিসই দেখায়। ক্রোমোজোমগুলো সর্বাধিক খাটো মোটা হয়, সবগুলো বিষুবীয় অঞ্চলে চলে আসে এবং মেটাকাইনেসিস বলে এই বিষুবীয় অঞ্চলে চলে আসাটাকে। ক্রোমাটিডের মেরুমুখী চলন দেখা যায় কোন ধাপে? ক্রোমাটিডগুলো মেরুমুখী চলন হয়
অর্থাৎ অ্যানাফেজ ধাপে। তাহলে এটা অ্যানাফেজ দশায় ট্রু, অ্যানাফেজ 1 দশায়, অ্যানাফেজ 2 দশায়। এটা হচ্ছে মিওসিসের। মিওসিসেও সেম ঘটনা ঘটে। তাহলে আনসার 3, 3টাই হবে আনসার, অর্থাৎ আনসার হবে 4, 33, 34-এর 4। কোষচক্রের পর্যায়গুলো হলো, কোষচক্রে ইন্টারফেজ হয় এবং বিভাজন হয়। সাইটোকাইনেসিস এটা বিভাজন পর্যায়েরই অন্তর্ভুক্ত। তাহলে আনসার হবে 1 আর 3। আনসার হবে 1 আর 3, অর্থাৎ খ। কারণ সাইটোকাইনেসিসটা বিভাজন পর্যায়ে অন্তর্ভুক্ত। কোষ বিভাজনের ধাপ দুইটা, ইন্টারফেজ আর এমফেজ। এমফেজে হচ্ছে 5 থেকে 10% এবং ইন্টারফেজে হচ্ছে 90 থেকে 95%। বিরাম 1 উপপর্যায় অর্থাৎ G1 ধাপের কথা বলতেছে। বিভিন্ন প্রোটিন ও আরএনএ সংশ্লেষিত হয়, হ্যাঁ তৈরি করার প্রয়োজন পড়ে। ডিএনএ অনুলিপন হয় না, 30 থেকে 40% সময় ব্যবহার। ডিএনএ অনুলিপন কোন ধাপে হয়? এস ধাপে হয়। তাহলে আনসার হবে 1 আর 3। আনসার হবে 1 আর 3। ডিএনএ অনুলিপন হয় সিনথেসিস ধাপে বা এস ধাপে। দেখছো একই টাইপের প্রশ্নে বিভিন্নভাবে কথাগুলো ঘুরে 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 আসতেছে। পরের প্রশ্ন, উদ্দীপকের চিত্রটি কোষ বিভাজনে কোন ধাপকে নির্দেশ করে? সবগুলো বিষুবীয় অঞ্চলে যেহেতু আছে, তার মানে এটা মেটাকাইনেসিস অর্থাৎ মেটাফেজকে ইন্ডিকেট করছে। কাকে ইন্ডিকেট করছে? মেটাফেজকে ইন্ডিকেট করছে। পরের প্রশ্ন, ক্রোমোজোম খাটো মোটা হয়, বিভিন্ন প্রোটিন ও আরএনএ সংশ্লেষণ হয় না। বিভিন্ন প্রোটিন এবং আরএনএ সংশ্লেষণ হয় এটা যেটাকে বলা হয় কোষ চক্রে। ক্রোমোজোম বিষুবীয় অঞ্চলে থাকে, ইয়েস, কারণ মেটাফেজ ধাপের কথা বলতেছে। মেটাকাইনেসিস ঘটে, ট্রু। তাহলে আনসার হবে 2 এবং 3। আনসার হবে 2 এবং 3। খেয়াল করে দেখো, প্রথম যে আপনার কথাটা বলেছে ক্রোমোজোম খাটো মোটা হয়, সর্বাধিক খাটো মোটা হয় কোন ধাপে? মেটাফেজ ধাপে। মেটাফেজ ধাপে, কিন্তু প্রোটিন ও আরএনএ সংশ্লেষণ এগুলো কিন্তু হয়ে যায় ইন্টারফেজে। আনসার হবে 2 এবং 3। আনসার হবে 2 এবং 3। পরের প্রশ্ন, উদ্দীপকে ও চিহ্নিত, আচ্ছা এখানে একটু হয়তো তোমাদের দেখতে একটু কষ্ট হচ্ছে, ও চিহ্নিত জায়গাটা তো দেখতে কষ্ট যেহেতু হচ্ছে, তা আমি একটু ট্রাই করি এই জায়গাটাকে আমি জুম করতে পারি কিনা। সরি টু সে জুম করা যাচ্ছে না। এখানে ও চিহ্নিত অংশটি হচ্ছে প্রোফেজ, প্রো মেটাফেজ, মেটাফেজ। ও চিহ্নিত অংশটা হচ্ছে মেটাফেজ। মেটাফেজে কি হয়? মেটাকাইনেসিস ঘটে। তাহলে আনসার হবে 2। আনসার হবে কি? 2। মেটাফেজ ধাপে কি হয়? মেটাকাইনেসিস হয়। মেটাফেজ ধাপে ক্রোমোজোম মেরুমুখে যায় না, এটা যায় হচ্ছে অ্যানাফেজে। নিউক্লিওলাসের আবির্ভাব ঘটে না, এটা ঘটে হচ্ছে টেলোফেজে। স্পিন্ডল তন্তু গঠিত হয় না, স্পিন্ডল তন্তু গঠিত হয় না, কারণ এটা হয় হচ্ছে প্রোমেটাফেজে। আসলে মেটাকাইনেসিস ঘটে হচ্ছে মেটাফেজে। তাহলে আনসারটা হচ্ছে কি? আনসারটা হচ্ছে মেটাকাইনেসিস ঘটে মেটাফেজ ধাপে। পরের প্রশ্ন, উদ্দীপকের চক্রটির ক্ষেত্রে কোন নিচের কোনটি সঠিক? কোষ চক্রের কথা বলছে। এটি স্বাভাবিকভাবে জীবদের স্বাভাবিক বৃদ্ধিতে ব্যাহত করে। এটি অস্বাভাবিকতা, হ্যাঁ অস্বাভাবিকতা বৃদ্ধি ব্যাহত হতে পারে। A1 আসলে A1 না, G1। G1 দশায় সাইক্লিন প্রোটিন তৈরি হয়, হ্যাঁ আমরা বলছি প্রথমেই বলে আসি বিভিন্ন রকমের সাইক্লিন সিডিকে যৌগ তৈরি হয়, সাইক্লিন প্রোটিন তৈরি হয়। এটি যে কোনো ধরনের কোষে বিভাজনে দেখা যায় না, যে কোনো ধরনের কোষ বিভাজনে এটা থাকবে যেমন না। অ্যামাইটোসিসের ক্ষেত্রে আমি এরকম কিছু দেখি না। তাহলে আনসার 1 আর 2। আনসার 1 আর 2। অ্যামাইটোসিসের ক্ষেত্রে আমি কিন্তু এরকম কোনো কোষ চক্র দেখি না, তো জটিল কোনো ধাপ নেই, সরাসরি বিভক্ত হয়ে যায়, এই জন্য এটাকে ডিরেক্ট কোষ বিভাজন বলে। পাশের চিত্রটা দেখো, এখানে কি দেখানো হয়েছে? এখানে হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন দেখা হয়েছে 2n থেকে 2n। এটা কোথায় ঘটে? দেহ কোষে ঘটে, জননাঙ্গে ঘটে। আগের প্রশ্নটাই আনসার 1 আর 3। এই প্রশ্নটা আমরা অলরেডি সলভ করে আসছি, বিভিন্ন বছর বিভিন্ন জায়গায় আসছে, যার কারণে। মাইটোসিসের ক্ষেত্রে সুকেন্দ্রিক জীবের বংশবৃদ্ধি ঘটে, বংশবৃদ্ধি ঘটে না, ক্ষয়পূরণ হয়, এটা সত্য। মাতৃবৈশিষ্ট্য অপরিবর্তিত থাকে, এটা সত্য, কারণ ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব থাকে। তাহলে আনসার 2 আর 3। আনসার 2 আর 3। বংশবৃদ্ধির কথায় চলে গেলে আমাদের চলে যেতে হবে হচ্ছে মিওসিসে। নিচের প্রশ্নগুলো উদ্দীপক পড়ো। মাইটোসিসের একটি ধাপে অপত্য ক্রোমোজোমগুলোর মধ্যে বিকর্ষণের কারণে বিষুবীয় অঞ্চল থেকে মেরুর দিকে ধাবমান হয়। অ্যানাফেজ ধাপের কথা বলছে। অ্যানাফেজ ধাপের কথা বলছে। ক্রোমোজোমগুলো দুই বিপরীত মেরুর দিকে চলে যায় অ্যানাফেজ ধাপে। কোন ধাপে? অ্যানাফেজ ধাপে। এখানে অ্যানাফেজ ধাপের কথা বলা হয়েছে। দৃশ্যমান ঘটনাগুলো, উদ্দীপকের দৃশ্যমান ঘটনাগুলো কোন ধাপ? অ্যানাফেজ ধাপ। ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার দুভাগে বিভক্ত হয়, সেন্ট্রোমিয়ার দুভাগে বিভক্ত কিন্তু মেটাফেজ ধাপে হয়ে যায়। নিউক্লিয়াসের আবির্ভাব ঘটে, নিউক্লিয়াসের আবির্ভাব ঘটে।
উক্ত দশায় দৃশ্যমান ঘটনা। আচ্ছা, ক্রোমোজোমগুলো VLJI, হ্যাঁ এটা ট্রু আনসার, কিন্তু এটা তো হবেই না, নিউক্লিওলাসের আবির্ভাব তো ঘটনা। তাহলে আনসার শুধু 3, শুধু 3 তো আমি আনসার দিতে পারবো না, তাহলে এখানে আমাকে 1কে আনসার নিতে হবে, কিছু করার নাই। তাহলে আনসারটা 1 আর 3 হইতে পারে, যদিও ক্রোমোজোমের সেন্টিমিটার বিভক্তি কিন্তু হয়ে যায় মেটাফেজ ধাপে, সেই হিসাবে কিন্তু আসলে 1টাকে আনসার নেওয়া উচিত না, যেহেতু অপশন নাই সেই অপশন অনুযায়ী 1 আর 3 হবে, বাট আসলে উচিত না। সাইটোকাইনেসিস না হলে কি ঘটবে? একটি কোষে বহু নিউক্লিয়াস দেখা যাবে। সাইটোকাইনেসিস হলে কি হয়? সাইটোকাইনেসিস হলে নিউক্লিয়াসের বিভাজনের পরে সাইটোপ্লাজমের বিভাজন হয়, যার ফলে দুটো কোষ আলাদা হয়ে যায়। এখন ধরো ক্যারিওকাইনেসিস হলো, দুটো নিউক্লিয়াস হলো, সাইটোকাইনেসিস হলো না, সেই কোষটা আবার ক্যারিওকাইনেসিস হলো, তাহলে একটা কোষের মধ্যে 4টে নিউক্লিয়াস হয়ে যাবে, পরে 8টা হবে, পরে 16টা হবে, 32টা, 64টা, 128, 256, 512, 1024, 2048, এত তার হবে না, বলতেছি আর কি। যাই হোক, কোষের বহু নিউক্লিয়াস দেখা যাবে, এবং এই ধরনের বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষগুলোকে সিনোসাইটিক কোষ বলা হয়। সিনোসাইটিক কোষ বলে। ডাবের পানি হচ্ছে সিনোসাইটিক কোষের একটা এক্সাম্পল, ডাবের পানি, ডাবের পানি। আর এটা সেম যদি প্রাণী কোষে ঘটে তখন এটাকে প্লাজমোডিয়াম বলে, প্লাজমোডিয়াম বলে। পানি কোষে যদি হয় তো এটাকে প্লাজমোডিয়াম নামে ডাকা হয়। প্লাজমোডিয়াম নামটা আসে প্লাজমোডিয়াম ভাইভেক্স, প্লাজমোডিয়াম ম্যালেরিয়ার জীবাণু থেকে। ম্যালেরিয়ার জীবাণু আমি সাইজন দশা দেখি, বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা দেখি, যার কারণে এই নামটা আসছে। পরের প্রশ্ন, যেসব উদ্ভিদ কোষে একাধিক নিউক্লিয়াস উৎপন্ন হয় তা থেকে এই সেম প্রশ্ন আবার চলে আসে, সিনোসিটিক কোষ বলে। একটু যেটা আমি তোমাদেরকে বললাম, সেম প্রশ্নটা এটা। সাইটোকাইনেসিসের বৈশিষ্ট্য হলো নিউক্লিয়াসের বিভাজন না, সাইটোপ্লাজমের বিভাজন ট্রু, কোষের সংখ্যা বৃদ্ধি, হ্যাঁ হয়, কোষের সংখ্যা বাড়ে। তাহলে আনসার 2 আর 3, তাহলে আনসার হচ্ছে গ, আনসার হচ্ছে গ। পরের প্রশ্ন চলে যাই। মিওসিস কোষ বিভাজনে এক্স আকৃতির গঠন দেখা যায়। এক্স আকৃতির গঠনটাকে কি বলে? এক্স আকৃতির গঠনটাকে বলা হয় হচ্ছে কায়াজমা। কায়াজমা, ক্রোমোজোমগুলো এক্স আকৃতি লাভ করে, এই ধরো এরকম, এবং আরেকটা ক্রোমোজোম আসবে এরকম হবে, তো মাঝখানে এক্স আকৃতি লাভ করবে, এই যে এক্স। তো এখানে ক্রসিং ওভারের আগে এই ঘটনাগুলো ঘটে। তাহলে এটা কোন ধাপে হবে? কোন ধাপে ক্রসিং ওভার ঘটে? প্যাকাডিন ধাপে ক্রসিং ওভার ঘটে। তাহলে এটা হচ্ছে প্যাকাডিন ধাপের কথাবার্তা। এক্স আকৃতির যে গঠনটা, এক্স আকৃতির গঠনের নাম হচ্ছে কায়াজমা। কায়াজমা, কায়াজমা কার আগে তৈরি হয়? কায়াজমা ক্রসিং ওভারের আগে হয়, ক্রসিং ওভারের আগে। এবং ক্রসিং ওভার কোন ধাপে হয়? প্যাকাডিন ধাপে হয়। ক্রসিং ওভার কোন ধাপে হয়? প্যাকাডিন ধাপে হয়, মনে রাখতে হবে জিনিসগুলো। পরের প্রশ্ন, কোনটিতে মিওসিস ঘটে? কোনটিতে মিওসিস ঘটে? জনন মাতৃকোষে মিওসিস ঘটে। আগে বলছি যেখানে জনন মাতৃকোষ দেখবো শুধুমাত্র তার ক্ষেত্রে তোমরা মিওসিস দেখবা, জনন মাতৃকোষে মিওসিস ঘটে। পরের প্রশ্ন, কোন উপধাপে ক্রসিং ওভার ঘটে? প্যাকাডিন উপধাপে ক্রসিং ওভার ঘটে। এই প্যাকাডিন নামটা বারবার মনে রাখবা, এই প্যাকাডিন বারবার আসবে ঘুরে ফিরে, বারবার ঘুরে ফিরে আসবে প্যাকাডিন ধাপটা। ওকে, পরের প্রশ্ন, নিচের কোন ধাপে কায়াজমা সৃষ্টি হয়? প্যাকাডিন ধাপে কায়াজমা সৃষ্টি হয়। একটু আগে দেখছি এক্স আকৃতির কায়াজমা, এক্স আকৃতির কায়াজমা। পরের প্রশ্ন চলে যাই আমরা, দেহে টিউমার ছড়িয়ে পড়াকে কি বলে? খুব সুন্দর একটা প্রশ্ন। দেহে টিউমার ছড়িয়ে পড়াকে এখানে মনে রাখবা অনকোলজি। অনকোলজি, যেখানে টিউমার এবং ক্যান্সার নিয়ে স্টাডি করা হয়। অনকোজেনেসিস, অনকোজেনেসিস টিউমার বা ক্যান্সারের সৃষ্টি প্রক্রিয়া, টিউমার বা ক্যান্সার সৃষ্টি প্রক্রিয়া, অনকোজেনেসিস। অনকোজিন, অনকোজিন বা মিউটেজিন, যেই জিনের কারণে টিউমার বা ক্যান্সার হয়। তারপরে হচ্ছে কার্সিনোজেনিক। কার্সিনোজেনিক কিছু পদার্থ, যেসব পদার্থের কারণে টিউমার বা ক্যান্সার হতে পারে, কার্সিনোজেনিক পদার্থ ক্যাডমিয়াম, লেড ইত্যাদি। এবং মেটাস্টেসিস, মেটাস্টেসিস টিউমার বা ক্যান্সার ছড়িয়ে পড়া, টিউমার বা ক্যান্সার ছড়িয়ে পড়াকে বলা হয় মেটাস্টেসিস। তাহলে আনসার হবে মেটাস্টেসিস, আনসার হবে কি? মেটাস্টেসিস। মেটাস্টেসিস নামে আছে টিউমার এবং ক্যান্সার ছড়িয়ে পড়া। তাহলে এই জিনিসগুলো একটু আলাদাভাবে জেনে রাখবা, এই কথাগুলো তোমাদের কাজে লাগবে। পরের প্রশ্ন, প্রোফেজেকের কোন উপপর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেনের অবিলুপ্তি ঘটে? প্রোফেজেকের কোন উপপর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেনের অবিলুপ্তি ঘটে? এখন দেখো
নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি কিন্তু প্রথম থেকেই শুরু হয়ে যায়। জাইগোটিন যে ধাপ আছে, জাইগোটিন ধাপ থেকে কিন্তু নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি সেটা কিন্তু শুরু হয়ে যায়, কিন্তু সেটা চলতে থাকে কিন্তু একদম ডায়াকাইনেসিস পর্যন্ত। কারণ আমরা জানি প্রোফেজ 1 এর যেটা মিওসিস 1 এর প্রোফেজ 1 উপধাপ, সেখানে কি কি আছে? লেপ্টোটিন, কেউ আবার মুড়ির টিন বলো না, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। মনে রাখতে হবে এই সবগুলোই কিন্তু প্রোফেজের ধাপ, এবং প্রোফেজ ধাপে কিন্তু নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তিটা হয়। তাহলে প্রোফেজ ধাপ শেষ হয় কোথায়? ডায়াকাইনেসিস। তাহলে আনসারটা ডায়াকাইনেসিসই বলবো, কারণ লেপ্টোটিনে অত বেশি কিছু ঘটে না। লেপ্টোটিনে কি হয়? লেপ্টোটিনে হচ্ছে ফুলের মতো আকার ধারণ করে, যেটাকে আমরা বুকেট বলি। পোলারাইজড বিন্যাস দেখা যায়, বহু ক্রোমোমিয়ার দেখা যায়, তখন দেখতে ফুলের মতো মনে হয় বা ফুলের তোলার মতো মনে হয় লেপ্টোটিন ধাপে। জাইগোটিন ধাপে কি হয়? হোমোলোগাস ক্রোমোজোমগুলো জোর বাঁধে। এই জোর বাঁধার প্রক্রিয়াটাকে বলা হয় সিন্যাপসিস। জোর বাঁধার প্রক্রিয়াটাকে বলা হয় সিন্যাপসিস, আর জোরটাকে বলা হয় বাইভ্যালেন্ট। তাহলে মনে রাখবা যে জোরটা তৈরি হয় সেই জোরটা হচ্ছে বাইভ্যালেন্ট, আর জোর বাঁধার তো প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে সিন্যাপসিস প্রক্রিয়া, জোড়াটা হচ্ছে বাইভ্যালেন্ট। প্যাকাটিন ধাপে ক্রসিং ওভার ঘটবে, খুব ইম্পর্টেন্ট ধাপ। ক্রসিং ওভার, থমাস হান্ট মর্গান ভুট্টার কোষে ক্রসিং ওভার লক্ষ্য করেন। ক্রসিং ওভার ঘটবে, এক্স আকৃতির কায়াজমা তৈরি করবে, এবং নন সিস্টার ক্রোমাটিনের মধ্যে ঘটবে। কোনটা? নন সিস্টার ক্রোমাটিনের মধ্যে অংশ বিনিময় ঘটবে। ডিপ্লোইডিন ধাপে কি হবে? প্রান্তীয়করণ 180 ডিগ্রি অথবা 90 ডিগ্রি করে হবে, এবং লুপ তৈরি হবে। আর ডায়াকাইনেসিসে প্রান্তীয়করণ চলমান এবং অবিলুপ্তি। এই হচ্ছে কথাবার্তা। এই কথাবার্তাগুলো যদি আলাদাভাবে মনে রাখতে পারো তাহলেই হবে, ঠিক আছে? তো ডায়াকাইনেসিসটা হচ্ছে প্রোফেজ 1 এর সর্বশেষ ধাপ। চলে যায় পরে মিওসিস 1 এর প্রোফেজ 1 এর প্যাকেটিন উপদশা, মানে এক্স আকৃতির অংশকে কি বলে? এক্স আকৃতির অংশকে কায়াজমা নামে ডাকে। কি নামে ডাকে? কায়াজমা নামে ডাকে। পরে প্রশ্ন, বাইভ্যালেন্ট সৃষ্টি হয় মিওসিসের কোন পর্যায়ে? বলছিলাম হোমোলোগাস ক্রোমোজোমগুলো জাইগোটিন ধাপে জোর বাঁধার প্রক্রিয়াটাকে সিনাপসিস, আর জোরটাকে বলা হয় বাইভ্যালেন্ট। আনসারটা হবে জাইগোটিন ধাপে। কোন ধাপে? জাইগোটিন ধাপে। পরের প্রশ্ন চলে যাই, স্ফেরোফাইট উদ্ভিদে কোথায় মাইটোসিস ঘটে? আচ্ছা, স্ফেরোফাইট উদ্ভিদে কোথায় মাইটোসিস ঘটে? এই প্রশ্নগুলো আসলে রিসেন্টলি যেই প্রশ্নগুলো আসছে, বইগুলো আসছে, সেই বইগুলোতে আসলে এই টাইপের প্রশ্নগুলা বেশি আমরা দেখি, ঠিক আছে? নতুন যে আপডেট যে বইটা আছে, নতুন আপডেট বইয়ের মধ্যে কিন্তু এই কোনখানে কোন রকমের স্পেরোফাইট না, আসলে স্পোরোফাইট হবে। হ্যাঁ, স্পোরোফাইট হবে, ঠিক আছে? স্পোরোফাইট উদ্ভিদ যাদের স্পোর তৈরি হয়। স্পোরোফাইট উদ্ভিদ কারা? যাদের হচ্ছে স্পোর তৈরি হয়। যাদের স্পোর তৈরি হয় তাদের আসলে জনন মাতৃকোষেই মিওসিস ঘটে। জনন মাতৃকোষ যেটা 2n, সেখানে কি ঘটবে? মিওসিস ঘটবে n। এবং এটাকে কি বলা হয়? এটাকে আমরা নর্মাল জাইগোটিক মিওসিস, নর্মাল মিওসিস বলবো। আবার আরেকটা আছে পোস্ট জাইগোটিক মিওসিস কাদের ঘটে? শৈবালের ক্ষেত্রে ঘটে, ছত্রাকের ক্ষেত্রে ঘটে। শৈবাল ছত্রাকের ক্ষেত্রে আগে জাইগোট হয়, জাইগোট হওয়ার পর সেখানে মিওসিস ঘটে, ঠিক আছে? মিওসিস প্রোফেজ 1 এর সঠিক ক্রম কোনটি? লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন। এটা বাকিগুলো ভুল, এটা আনসার। নিচের কোন পর্যায়ে ক্রসিং ওভার শুরু হয়? প্যাকাইটিন ধাপে ক্রসিং ওভার শুরু হয়, স্বাভাবিক। প্যাকাইটিন ধাপে ক্রসিং ওভার শুরু হবে। ওকে, তো পরের প্রশ্ন চলে যাই আমরা। মিওসিসের কোন ধাপে হোমোলোগাস ক্রোমোজোমগুলো পৃথকীকরণ ঘটে? মিওসিসের কোন ধাপে হোমোলোগাস ক্রোমোজোমের পৃথকীকরণ ঘটে? আচ্ছা, পৃথকীকরণ মানে কি? পৃথকীকরণ মানে হচ্ছে যে দুই দিকে চলে যাওয়া। মিওসিসের কোন ধাপে হোমোলোগাস ক্রোমোজোমগুলো দুই দিকে যাওয়া শুরু করে?
2 মেরুর দিকে যাওয়া শুরু করে, 2 মেরুর দিকে যাওয়া শুরু করে হচ্ছে অ্যানাফেজ ধাপে। অ্যানাফেজ এক ধাপে, অ্যানাফেজ এক ধাপে হচ্ছে 2 বিপরীত মেরুর দিকে হোমোলোগাস ক্রোমোজোমগুলো যাওয়া শুরু করে দেয়। পরের প্রশ্ন, মিওসিসের কোন পর্যায়ে প্রথম মিওসিস কোষ বিভাজন প্রথম কে পর্যবেক্ষণ করেন? আমরা ঘুরে ফিরে সে প্রথম দিকে আবার চলে আসতেছি। মিওসিস কোষ বিভাজনকে সর্বপ্রথমে পর্যবেক্ষণ করেন হচ্ছে বিজ্ঞানী স্লাইখার। বিজ্ঞানী স্লাইখার সর্বপ্রথমে মিওসিস কোষ বিভাজনটা পর্যবেক্ষণ করেন। তাহলে মিওসিস কোষ বিভাজন সর্বপ্রথম পর্যবেক্ষণ করেছেন স্লাইখার। ওয়াল্টার ফ্লেমিং সবার প্রথম যে কোনো কোষ বিভাজন, নর্মাল যে কোনো কোষ বিভাজন সর্বপ্রথমে পর্যবেক্ষণ করছিলেন কিন্তু ওয়াল্টার ফ্লেমিং বা ডাব্লিউ ফ্লেমিং। পরে প্রশ্ন, কোষ বিভাজনে কোন উপপর্যায়ে ক্রোমোমেরগুলো সংখ্যা অবস্থানে স্পষ্ট দেখা যায়? লেপ্টোডিন ধাপে। লেপ্টোডিন ধাপে ক্রোমোমেরগুলো স্পষ্ট দেখা যায়। লেপ্টোডিন ধাপে আমি বলছিলাম লেপ্টোডিন ধাপে কি হয়, ফুলের মতো আকার ধারণ করে, বহু ক্রোমোমের দেখা যায়, একটা পোলারাইজড বিন্যাস দেখা যায়, ফুলের বুকেট ধারণ করে, এগুলো হচ্ছে লেপ্টোডিন ধাপের কথাবার্তা। ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয় কোন ধাপে? ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের যে অর্ধেক হয়ে যাওয়া এই ধাপটা কিন্তু আমাদের অ্যানাফেজ ধাপে হয়ে যায়। কারণ নর্মালি মেটাফেজে কি হয়, মাঝ বরাবর ভাগ হয়ে যায়, কিন্তু মিওসিসের মেটাফেজে মাঝ বরাবর ভাগ হয় না, যার কারণে অর্ধেক অর্ধেক হয়ে 2 মেরুর দিকে যাওয়া শুরু করে। অর্ধেক অর্ধেক হয়ে যখন 2 মেরুর দিকে যায় তখন প্রাথমিকভাবে যদি ক্রোমোজোম থাকে 8টা, পরে হয়ে যায় 4টা। কোনটির জাইগোটে মিওসিস ঘটে? দেখছো সেম প্রশ্ন একটু আগে যেটা তোমাদেরকে বলছিলাম, কোনটির জাইগোটে কি হয়? জাইগোটে মিওসিস ঘটে, জাইগোটিক মিওসিস। ঠিক আছে, জাইগোটিক মিওসিস অর্থাৎ আগে জাইগোট তৈরি করবে, জাইগোট তৈরি করার পরে তারপর সেইখানে যে মিওসিস ঘটবে। বলতো এটা আনসারটা কি হবে? এটা হচ্ছে জবা ফুল নরমাল, ধান এটাও নরমাল, টেরিস আর ইউলোথ্রিক্স এই দুটোর মধ্যে আমাদের এখন কনফিউশন হচ্ছে। টেরিস এবং ইউলোথ্রিক্সের মধ্যে কিন্তু আমাদের কনফিউশন হচ্ছে। টেরিস মানে কি? টেরিস মানে হচ্ছে ফার্ন, টেরিস মানে হচ্ছে ফার্ন, আর ইউলোথ্রিক্স হচ্ছে একটা শৈবাল। জাইগোট 2 ভাগে ভাগ হয়ে যায়। শৈবাল কিন্তু এখন একটা জিনিস খেয়াল করে দেবো, এখানে তোমাদের কনফিউজ হওয়াটাই স্বাভাবিক। টেরিস ফার্নে টেরিডোফাইটা, যেটা টেরিডোফাইটায় প্রথমে একটা উদ্ভিদ তৈরি। টেরিডোফাইটা কিন্তু একটা ডিপ্লয়েড উদ্ভিদ, মনে রাখবা, টেরিডোফাইটা কিন্তু ডিপ্লয়েড উদ্ভিদ, হ্যাপ্লয়েড উদ্ভিদ না। তো এর ক্ষেত্রে হওয়ার কথা না, ঠিক আছে? হবে হচ্ছে ইউলোথ্রিক্সে। কাদের? ইউলোথ্রিক্সে, কারণ ইউলোথ্রিক্সটা হচ্ছে একটা হ্যাপ্লয়েড টাইপের একটা উদ্ভিদ। জীবদ্দশায় হ্যাপ্লয়েড দশাটাই বেশি থাকে, জীবদ্দশায় হ্যাপ্লয়েড দশাটাই বেশি থাকে, যার কারণে এখানে আনসারটা হবে হচ্ছে ইউলোথ্রিক্স। আনসারটা কি হবে? এখানে ক খ দুইটাই বলতেছো। কেন বলতেছো? কারণ তোমরা অনেকেই হয়তো বা তোমাদের কোশ্চেন ব্যাংক বা টেস্ট পেপার হয়তো বা তোমরা বের করে রাখছো, টেস্ট পেপারে এটা আনসার অনেক জায়গায় খ দেওয়া। তো টেরিসটা কেমনে হবে? কারণ টেরিসের জীবনচক্রে আমরা দেখছি, টেরিসের জীবনচক্রে হচ্ছে শুক্রাণুমণ্ডলে মিলিত হয় একটা পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি করে, ডিপ্লয়েড পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি করে। প্রশ্নই আসে না। প্রান্তীয়করণ নিচের কোন ধাপে ঘটে? ডিপ্লোডিন ধাপে প্রান্তীয়করণ ঘটে। ডিপ্লোডিন ধাপে প্রান্তীয়করণ ঘটে। প্রান্তীয়করণ কোন উপপর্যায়ে ঘটে? ডিপ্লোডিন ধাপে ঘটে। ডাইকাইনেসিস চলতে থাকে। মিওসিসের কোষ বিভাজন ঘটে, মিওসিস কোষ বিভাজন ঘটে, গ্যামেটে ঘটবে না। পরাগরেণুতে চাইলে মিওসিস কিন্তু পরাগরেণু যেটা থাকে, পরাগরেণু কিন্তু সাধারণত হ্যাপ্লয়েড অবস্থায় থাকে। তো হ্যাপ্লয়েড অবস্থায় যেহেতু সে আছে, তাহলে তার মধ্যে আমার মিওসিস হওয়ার দরকার নাই। ভ্রূণথলিতে তো মাইটোসিস হবে। হ্যাপ্লয়েড উদ্ভিদের জাইগোটা, যেটা একটু আগে দেখলাম আমরা, হ্যাপ্লয়েড উদ্ভিদকে আবার হ্যাপ্লয়েড পরিণত করার জন্য জাইগোটের মধ্যে আবার মিওসিস হবে, মিওসিসে সবগুলো এন হয়ে যাবে। একটি ডিপ্লয়েড কোষ কতবার মিওসিস? একটি ডিপ্লয়েড কোষে কতবার মিওসিস ঘটতে পারে? আচ্ছা, একটা কোষের মধ্যে মিওসিস কয়বার ঘটবে? এটা পেঁচানো একটা প্রশ্ন, বাট আনসার হচ্ছে একবারই। একটা কোষের মধ্যে মিওসিস তো একবারই ঘটবে না। হ্যাপ্লয়েড জীবের কোথায় মিওসিস ঘটে? হ্যাপ্লয়েড জীবের মিওসিস ঘটে হচ্ছে জাইগোটে। ইউলোথ্রিক্সে আমরা দেখছিলাম জাইগোটে। মেন্ডেলের সূত্র ব্যাখ্যা করা সম্ভব কোন কোষ বিভাজনের সাহায্যে? মেন্ডেলের সূত্র ব্যাখ্যা করতে গেলে তোমাকে অবশ্যই মিওসিস কোষ বিভাজনের হেল্প নিতে হবে। লেখাই আছে কোষ বিভাজনের কাজের মধ্যে, মিওসিসের কাজের মধ্যে লেখা আছে মেন্ডেলের সূত্র, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এগুলো ব্যাখ্যা করতে গেলে আমাকে মিওসিসের হেল্প নিতে হবে। পরের প্রশ্ন, বিপাকীয় নিউক্লিয়াস কোনটি? বিপাকীয় নিউক্লিয়াস কোনটি? বিপাকীয় নিউক্লিয়াস মানে হচ্ছে যে নিউক্লিয়াসটা এখন অনেক কার্যক্রম করতেছে, অনেক রকমের কাজ করতেছে পরবর্তী কোষ বিভাজনের জন্য। তার মানে কি সে এখন কোষ বিভাজিত হচ্ছে না, তার মানে কি সে ইন্টারফেস দশায় আছে। ইন্টারফেস নিউক্লিয়াসটা হচ্ছে বিপাকীয় নিউক্লিয়াস। পরের প্রশ্ন, মিওসিস বিভাজনে ক্রোমোজোম কয়বার বিভাজিত হয়?
মিওসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয় কিন্তু ক্রোমোজোম কিন্তু একবারই বিভাজিত হয়, তাহলে আনসারটা হচ্ছে একবার। নিউক্লিয়াস দুইবার, ক্রোমোজোম একবার, নিউক্লিয়াস দুইবার, ক্রোমোজোম একবার। পরের প্রশ্ন, প্যাকাটিন উপপর্যায়ের ক্ষেত্রে কায়াজমা তৈরি হয়, টেট্রার হ্যাঁ 4টা পর্যায়, নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্তি না, এটা হয় না। আনসার 1 আর 2, আনসার হবে 1 আর 2। নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্তি এগুলো হচ্ছে আরো পরে ঘটবে। ইন্টারকাইনেসিস, ইন্টারকাইনেসিস কোনটা? এটা হচ্ছে মিওসিসের বেলায় দেখা যায়, ঠিক আছে। প্রোটিন সংশ্লেষণ ঘটে, ইন্টারকাইনেসিসে প্রোটিন তৈরি হয়, ডিএনএ প্রয়োজনীয় আরএনএ তৈরি। ইন্টারকাইনেসিস আসলে কি? ইন্টারকাইনেসিস বলতে আমরা মিওসিসের ক্ষেত্রে যেটাকে আমরা মানে ইন্টারফেস বলি সেটা, তাহলে এখানে সবগুলাই হবে। প্রোটিন তৈরি হবে, ডিএনএ অনুলিপন করবে, প্রয়োজনীয় আরএনএ তৈরি হবে, যা যা হওয়ার দরকার সব হবে। হ্রাসমূলক বিভাজন তৈরি হয়, হ্রাসমূলক বিভাজন তৈরি হয় কি তৈরি করে? যা গ্যামেট তৈরি করে, বৈচিত্র্য তৈরি করে, গ্যামেট তৈরি করে, বৈচিত্র্য তৈরি করে। কে? এই হ্রাসমূলক বিভাজন গ্যামেট তৈরি করতে পারবে এবং সে বৈচিত্র্য তৈরি করতে পারবে। তাহলে আনসার 1 আর 3। জাইগোট তৈরি করতে পারবে না, জাইগোট তো নরমালি হয় মিলিত হওয়ার কারণে। মিওসিস কোষ বিভাজন ঘটে থাকে হ্যাপ্লয়েড উদ্ভিদের জাইগোটে, ট্রু। ডিপ্লয়েড উদ্ভিদের দৈহিক কোষে না, জনন কোষে। ডিপ্লয়েড উদ্ভিদের জনন কোষে, আনসার 3। তাহলে আনসার হচ্ছে 1 আর 3। জনন কোষে ঘটবে, জনন কোষে, মনে রাখবা জনন কোষে ঘটবে। পরের প্রশ্ন, উদ্দীপকটা পড়ো। কোষ বিভাজন প্রক্রিয়ায় জীবজগতে বৈচিত্র্য সৃষ্টি হয়, তার মানে মিওসিস। জন মাতৃকোষ এই বিভাজন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। আচ্ছা, উল্লিখিত প্রক্রিয়া বৈশিষ্ট্য, হ্যাপ্লয়েড উদ্ভিদের জাইগোটে ট্রু, ডিপ্লয়েড উদ্ভিদের দৈহিক কোষে ফলস। আগের প্রশ্নটাই আবার আসছে 1 আর 3, আগের প্রশ্নটা আবার করা হয়েছে 1 আর 3। উদ্দীপকে নিম্নের কোন বিষয়টি বোঝানো হয়েছে? অপরিবর্তিত ক্রোমোজোম বোঝানো হয়েছে, এবং এর ফলে কিন্তু বিবর্তনও হয়। এর ফলে কিন্তু কি হতে পারে? বিবর্তনও কিন্তু হতে পারে। অপরিবর্তিত ক্রোমোজোম, আচ্ছা আমরা প্রশ্নটা আবার পড়ি। বৈচিত্র্যের কথা বলছে, বৈচিত্র্য মানে আমরা অপরিবর্তিত ক্রোমোজোম দিব না। বৈচিত্র্য তখনই হবে যখন নতুন করে বিবর্তন হবে, বিবর্তনকে এখানে ইন্ডিকেট করা হয়েছে। বলছে বৈচিত্র্য তৈরি হতে পারে, বৈচিত্র্য হতে গেলে অপরিবর্তিত ক্রোমোজোম থাকলে হবে না, ক্রোমোজোমের সংখ্যা চেঞ্জ আসতে হবে এবং তখনই বিবর্তন হবে। তো উদ্দীপকে আসলে কি ইন্ডিকেট করা হয়েছে? বিবর্তনকে ইন্ডিকেট করা হয়েছে। মিওসিসে একের কোন এক উপপর্যায়ে দুটি ক্রোমোজোমের মধ্যে অংশ বিনিময় ফলে এক্স মতো তৈরি হয়? প্যাকাডিন ধাপে, যেখানে কায়াজমা তৈরি হয়। উক্ত ঘটনাটির ফলে নতুন ক্রোমোজোমের সৃষ্টি হয়, নতুন জীবে নতুন ভেরিয়েশন দেখা যায়, মিউটেশন তৈরি হয়। আসলে এক সেন্সে বলতে গেলে কিন্তু মোটামুটি সবগুলোই কিন্তু আমার হয়ে যায় এই ধাপে, তাহলে 4টাই হবে আনসার। অর্থাৎ ক্রসিং ওভারের ফলে, ক্রসিং ওভারের ফলে 4টাই কিন্তু ঘটে। কোনটির কারণে জীববৈচিত্র্য সৃষ্টি হয়? ক্রসিং ওভারের কারণে জীববৈচিত্র্য তৈরি হয়, কারণ ক্রসিং ওভারের কারণে দুটি জীব ভিন্ন বৈশিষ্ট্যের মধ্যে অংশ বিনিময় ঘটে, অংশ বিনিময় ঘটে নতুন একটা বৈশিষ্ট্য কিন্তু তৈরি হয়ে যেতে পারে। তাহলে আনসারটা ক্রসিং ওভার। পরের প্রশ্ন, দুইটি নন সিস্টার ক্রোমাটিড এক্স আকৃতির জোড়াস্থলকে কি বলে? এক্স আকৃতির জোড়াস্থলকে কায়াজমা বলে। সিনাপসিস হচ্ছে জোর বাঁধা, বায়োলেন তৈরির জন্য জোর বাঁধাকে বলা হয় সিনাপসিস, আর এক্স আকৃতির হওয়াকে কায়াজমা বলে। ক্রসিং ওভার সংঘটিত হয় দুটি নন সিস্টার ক্রোমাটিডে, সিস্টার ক্রোমাটিডে হয় না, কোষপ্লেটে তো হবেই না। পরে প্রশ্ন, মাইটোসিস কোন ধাপে অর্ধেক ক্রোমোজোম বিশিষ্ট 4টি অপত্য কোষ তৈরি হয়? মিওসিসের কোন ধাপে, মিওসিসের কোন ধাপে অর্ধেক ক্রোমোজোম বিশিষ্ট 4টি অপত্য কোষ তৈরি হয়? তাহলে অর্ধেক ক্রোমোজোম হইতে গেলে আমরা 4টি অপত্য কোষ একদম লাস্টে চলে যাবো, আমরা একদম লাস্টে যাইতে আমরা 4টা অপত্য কোষ পাবো, যেহেতু অপত্য কোষের কথা বলছে। অপত্য কোষ পেতে গেলে একদম শেষ পর্যন্ত যেতে হবে, তাহলে টেলোফেজ 2, আনসারটা টেলোফেজ 2, কারণ একদম শেষে যাইতে আমি 4টা অপত্য কোষ পাবো। দ্বিতীয় মিওসিস বিভাজনকে কয়টি পর্যায়ে ভাগ করা হয়েছে? 4টি, প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2, 4টি ধাপে ভাগ করা হয়েছে। মিওসিস কোষ বিভাজনে কোন পর্যায়ে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়? কোন পর্যায়ে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়? দেখো মিওসিস কোষ বিভাজনে কোন পর্যায়ে সেন্ট্রোমিয়ার ভাগ হয়? দেখো প্রথম দিকে কিন্তু সেন্ট্রোমিয়ার ভাগ হয় না, প্রথম দিকে কিন্তু সেন্ট্রোমিয়ার ভাগ হয় না। সেন্ট্রোমিয়ার ভাগ হওয়ার জায়গা কোনটা? সেন্ট্রোমিয়ার ভাগ হওয়ার জায়গা কিন্তু মেটাফেজ। কিন্তু প্রথম যে মিওসিসটা হয়, মিওসিস 1, সেখানে কিন্তু সেন্ট্রোমিয়ার ভাগ হয় না, যার কারণে কিন্তু ক্রোমোজোম অর্ধেক হয়ে যায়। পরে যাই যখন আবার মিওসিস 2 হয়, মিওসিস 2 তো পুরোপুরি মাইটোসিসের মতো, তখন যে ভাগ হয়, তাহলে আনসারটা হবে মেটাফেজ 2। মিওসিস 2 এর মেটাফেজ 2 এ ধাপে কিন্তু ভাগ হয়ে যায়, তাহলে আনসারটা হবে মেটাফেজ 2। টিউমার অতি পরিচিত শব্দ, এটি সৃষ্টি হয় অস্বাভাবিক কোষ বিভাজনের কারণে, অস্বাভাবিক কোষ বিভাজনের কারণে।
প্রোটিন অনুসময়ের কাজ বন্ধ হওয়ার কারণে এটাও হয়, প্যাপিলোমা ভাইরাসের কারণে ক্যান্সার হয়, অর্বুদ সৃষ্টির কারণে। আসলে সবগুলোই কাছাকাছি আনসার, কোনটা রেখে কোনটা আনসার করবা, সবগুলোই কিন্তু কাছাকাছি, কিন্তু অস্বাভাবিক কোষ বিভাজন এটাই আনসার হওয়া উচিত। ক্রসিং ওভার ঘটে লেপ্টোরিন না না নন সিস্টার ক্রোমাটিনের মধ্যে, এটা ট্রু। হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে, হোমোলোগাস ক্রোমোজোমের দুটি নন সিস্টার ক্রোমাটিডে, হোমোলোগাস ক্রোমোজোমের দুটি নন সিস্টার ক্রোমাটিড, তাহলে হ্যাঁ আনসার 3, 2 আর 3 হচ্ছে আনসার। হোমোলোগাস ক্রোমোজোম সমস্ত ক্রোমোজোম, কারণ যখন হবে তখন তো হোমোলোগাস কেন বলতেছি আমি, কারণ নন সিস্টার ক্রোমাটিনের মধ্যে হচ্ছে এই ব্যাপারে আমাদের কোনো ডাউট নাই। তো হোমোলোগাস কেন, কারণ এক জোড়া থাকবে ছোট, এক জোড়া থাকবে বড়। নন সিস্টার ক্রোমাটিনের মধ্যে হচ্ছে, তোমরা দেখেই বুঝতে পারতেছি এই দুটো হচ্ছে নন সিস্টার, এই দুটো হচ্ছে নন সিস্টার। হোমোলোগাস কেন, কারণ এই দুটো বড়, এই দুটো ছোট, সেম ক্রোমোজোম, এগুলাকেই সমস্ত ক্রোমোজোম বা হোমোলোগাস ক্রোমোজোম বলে। তাহলে আনসারটা হোমোলোগাস ক্রোমোজোম হবে। ঠিক আছে, পরের প্রশ্ন চলে যাই। ক্রসিং ওভারের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? কায়াজমা তৈরি হয়, হ্যাঁ। ক্রোমাটিড অংশ বিনিময় হয়, হ্যাঁ। জিনের পরিবর্তন ঘটে, হ্যাঁ। আনসার 1, 2, 3। ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডে অংশ বিনিময়ের তাৎপর্যপূর্ণ, কারণ অংশ বিনিময়ের কারণে জিনের গাঠনিক পরিবর্তন ঘটে, ট্রু। নতুন করে একটা বৈশিষ্ট্য তৈরি হতে পারে, এটাও ট্রু। প্রজনন বিদ্যাও কাজে লাগে, এটাও ট্রু। এটা হচ্ছে কিসের? ক্রসিং ওভারের গুরুত্ব। তোমরা ক্রসিং ওভারের গুরুত্বটা পড়ে নিবা সৃজনশীলের জন্য। ক্রসিং ওভারের গুরুত্বতে এই কথাগুলো লেখা আছে, জেনেটিক ম্যাপ তৈরি, জিন তত্ত্ব প্রকাশ, মেন্ডেলের সূত্র প্রকাশ ইত্যাদি কাজে এই ক্রসিং ওভারটা ব্যবহার করা হয়। ক্রসিং ওভারের প্রয়োগ ঘটে জীব ক্লোনিংয়ে, ক্রোমোজোমাল ম্যাপিংয়ে, কৃষিক্ষেত্রে। ক্রসিং ওভারের আসলে এই সবগুলো ক্ষেত্রেই কিন্তু আমরা ক্রসিং ওভার ব্যবহার করতে পারি। ক্রসিং ওভারের কাজ এগুলা। জীবের ক্লোনিং যখন করা হয় তখন ক্রসিং ওভারের ব্যবস্থা নেওয়া হয়। তাহলে তো বৈশিষ্ট্যের মধ্যে মা বাবার যেরকম ক্রসিং ওভারটা হয়, এটা তো আর তুমি নর্মালি করতে পারবে না। ক্লোনিং করতে গেলে তোমাকে এটা করতে হবে। ক্রোমোজোমাল ম্যাপিং এর ক্ষেত্রেও করা লাগে, ক্রোমোজোমের মধ্যে কি কি আছে জিন সেগুলো বের করার জন্য কৃষিক্ষেত্রেও কাজে লাগে। এগুলো হচ্ছে ক্রসিং ওভারের গুরুত্বের মধ্যে লেখা আছে। পরের প্রশ্ন 91, 92 প্রশ্ন। আচ্ছা, প্রথমটা হচ্ছে কি ধাপ? ক্রসিং ওভার হচ্ছে, তাহলে প্যাকাটিন ধাপ। পরেরটা হচ্ছে মিউসিস 1 এর মেটাফেজ 1 ধাপ। আচ্ছা, উদ্দীপকের এ প্রকৃতির ক্ষেত্রে পিতা ও মাতা থেকে প্রাপ্ত ক্রোমোজোমের মধ্যে ঘটে, পিতা ও মাতা প্রাপ্ত ক্রোমোজোমের মধ্যে ঘটে অংশ বিনিময়ের জন্য, হ্যাঁ ঘটে। সিস্টার ক্রোমাটিনের মধ্যে ঘটে না, নন সিস্টার ঘটে। বংশগত বৈশিষ্ট্যের মধ্যে ঘটে, বংশগত বৈশিষ্ট্যের মধ্যে ঘটবে, অর্থাৎ দুটো জিনের মধ্যে ঘটবে, দুটো জিনের মধ্যে অংশ বিনিময় ঘটবে। তার আনসার 1 আর 3। ক্রসিং ওভারের কথা বলা হয়েছে। উদ্দীপকের সংশ্লিষ্ট বিভাজন দেওয়ার সাদৃশ্য হলো বৈচিত্র্য তৈরি করে, সিনাপসিস ঘটে, বংশরক্ষায় ভূমিকা রাখে, কোষ চক্র ঘটে। উদ্দীপকের সংশ্লিষ্ট বিভাজন হয়, একটা হচ্ছে তোমার একটা ধাপের নাম হচ্ছে প্রোফেজ 1, একটা ধাপের নাম হচ্ছে মেটাফেজ 1। ঠিক আছে, এখন এই দুটোর মধ্যে সাদৃশ্য কি? সাদৃশ্য হচ্ছে এরা প্রত্যেকে বংশ রক্ষায় ভূমিকা রাখতেছে, এটা হচ্ছে সব থেকে বড় সাদৃশ্য। উভয়ের কাজে হচ্ছে বংশ রক্ষা করা। কোষচক্র যে ঘটবে, কোষচক্র তো আগেই ঘটে যাবে। সিনাপসিস তো শুধুমাত্র একটার মধ্যে ঘটবে। বৈচিত্র্য তৈরি করতে শুধুমাত্র প্যাকাটিন ধাপ অর্থাৎ প্রোফেজ 1 ধাপ কাজ করবে। কোষচক্র তো একদম লাস্টের কথাবার্তা। তাহলে কিন্তু বংশ রক্ষা এদের সবার উদ্দেশ্য একটাই, বংশ রক্ষা। পরের প্রশ্ন, উদ্ভিদের জনন কোষে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়, এটা না হলে উদ্ভিদ জগতে ভারসাম্যহীনতা দেখা দিত। কোনটি উদ্দীপকের প্রথম অবস্থার কারণ? প্রথম অবস্থার কারণ নয়, উদ্দীপকের প্রথম অবস্থার কারণ নয় মাতৃকোষের অর্ধেক হওয়া। মাতৃকোষের অর্ধেকে কোনটি কারণ নয়, কোনটি কারণে মাতৃকোষের অর্ধেক হবে না? আচ্ছা, নিউক্লিয়াসের একবার বিভাজন, নিউক্লিয়াসের মানে অবস্থার কারণ নয়। কারণ নয় মানে কি? মাইটোসিসকে ইন্ডিকেট করা হয়েছে। মাইটোসিস এটার কারণ না, মাইটোসিসের কারণে অর্ধেক হয় না, মাইটোসিসের কারণে সমান থাকে। নিউক্লিয়াসের একবার বিভাজন, আচ্ছা নিউক্লিয়াসের একবার বিভাজন তো এটা মাইটোসিস হয়, মিওসিস হয়, এটার আনসার হবে না। নিউক্লিয়াসের 2 বার বিভাজন, এটা মিওসিসের ক্ষেত্রে হয়। ক্রোমোজোমের একবার বিভাজন, ক্রোমোজোমের একবার বিভাজন, ক্রোমোজোমের একবার বিভাজন এটা মাইটোসিসের ক্ষেত্রে হয়। ক্রোমোজোমের একবার, নিউক্লিয়াসের একবার। ঠিক আছে, এটা আনসার। আসলে কোশ্চেনটার মধ্যে একটু কনফিউশন আছে। দেখো, উদ্দীপকের প্রথম অবস্থার কারণ নয়,
ক্রোমোজোমের একবার বিভাজন এটা মাইটোসিসে হয়, মিওসিসেও হয়। নিউক্লিয়াসের একবার বিভাজন এটাও মাইটোসিসে হয়, কিন্তু মিওসিসে 2বার হয়। মিওসিসে কয়বার হয়? 2বার হয়। নিউক্লিয়াস 2বার, ক্রোমোজোম একবার, নাকি উল্টা বললাম আমি? মিওসিসে নিউক্লিয়াস 2বার বিভাজিত হয়, ক্রোমোজোম একবার। তাহলে আনসার এটাই হবে, ক। নিউক্লিয়াস একবার হয় কার? মাইটোসিস। একটু কনফিউজিং, মনে রাখবা মাইটোসিসে নিউক্লিয়াস একবার, ক্রোমোজোম একবার। নিউক্লিয়াস একবার, ক্রোমোজোম একবার, তাহলে এটা তো হবে না, এটা তো হবেই না। ক্রোমোজোম একবার ঠিক আছে মানলাম, এটা তো মিওসিসের ক্ষেত্রেও হয়। তাহলে ইউনিক কোনটা? এটা। তাহলে আনসার হচ্ছে এটা, আনসার হচ্ছে এটা, ক। আনসার কি? ক। লাস্ট প্রশ্ন, উদ্দীপকের উল্লিখিত বিভাজনের কারণে নতুন প্রজাতি তৈরি হয়, ট্রু। যেভাবে বৈচিত্র্য আসে, ট্রু। নতুন প্রকরণ তৈরি হয়, ট্রু। আনসার 4। তো আমাদের কাছে আজকে এই প্রশ্নগুলাই ছিল। বিগত বছরগুলো বোর্ড এবং বিভিন্ন কলেজে আমাদের এই প্রশ্নগুলো আমাদের বেশি বেশি করে আসছে, যেগুলো আমরা এখন সলভ করলাম। সো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ মনোযোগ দিয়ে ক্লাসটা করার জন্যে। আই গেস ক্লাসটা তোমার ভালো লেগেছে, এবং এই ক্লাসের পিডিএফটাও আমি একটু পরে তোমাদের জন্য আপলোড করে দিব, এবং আগের যে পিডিএফ ছিল সেগুলো সহ আপলোড করে দিব, যাতে করে তোমাদের সুবিধা হয়। সো থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ মনোযোগ দিয়ে ক্লাস করার জন্যে। অ্যান্ড ইনশাল্লাহ পরের ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হয়ে যাবে, এবং পরের ক্লাসে আমরা আরেকটা চ্যাপ্টার নিয়ে আমরা কথাবার্তা বলবো। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।